এদেশে আর চাকরি বাকরি করা যাবে না, লেখাপড়া একটা আসলে লস প্রজেক্ট, খুবই হতাশ। লেখাপড়া করে লাভ নাই, গাড়ির ড্রাইভার হইতে পারলে লাভ হইতো, লেখাপড়া করে কোনো লাভ নেই এদেশে। লস প্রজেক্ট হচ্ছে সব চাইতে বড় লস প্রজেক্ট হচ্ছে পড়ালেখা। এত প্রশ্ন ফাঁস, ভাবতাম যে বিসিএস এর হয়তো বা বিসিএসটা লিগাল ভাবে হয় অন্তত, এটা ভাবছিলাম, কিন্তু এখন দেখছি না, আসলে এই ভাবনাও ভুল ছিল। বিসিএসও প্রশ্ন ফাঁস হয়, তাহলে আমরা যাব কোথায় বলেন? গ্রামে এখন আর কাউরে মোটিভেশন দিই না পড়াশোনা করার জন্য, যে অবস্থা দেশের, কারণ দিন শেষে চাকরি বাকরি নাই। এই যে রেলওয়েতে একটা সার্কুলার দিছে দেখলাম, 235 জনের মধ্যে মনে হয় 200 জন কোটায় নিবে, তারপরে বাকি 35 জনের মধ্যে মেধা কোটা, টাকা কোটা তো আছেই, তারপরে আত্মীয় স্বজন কোটা আছে, সব মিলায়ে কি একটা অবস্থা দেশের। দেশে আসলে এই যে পোষ্য কোটা চালু করছে, এটাও ট্রেনে সবচেয়ে বেশি পোষ্য কোটা, কেন যে আছে আল্লাহ ভালো জানে। খুবই হতাশ, ভালো লাগছে না। ওদিকে কোটা সমস্যা, কোটা বাতিলের আন্দোলন চলছে, দেখে যাব ইনশাল্লাহ। বাড়িতে ছিলাম একটা ইমার্জেন্সি কাজে, দেখে যাইতে হবে। তো যে অবস্থা দেখছি, এই টিনের ঘর পাকা করতে হলে এখন দেখছি সেই ড্রাইভার হইতে হবে আবেদ আলীর মতো। আবেদ আলীর মতো ড্রাইভার হইতে হবে। এত পরিশ্রম, আসলে মেধার বাংলাদেশে কোনো দাম নাই। কোন সেক্টরে দুর্নীতি নাই বাংলাদেশের? কোন সেক্টরে দুর্নীতি নাই? সব সেক্টরে দুর্নীতি, সব জায়গায় ভেজাল, কিচ্ছু ভালো লাগে না। আর পড়াশোনাও ভালো লাগে না। আপনাদের কি অবস্থা বলেন? পড়াশোনার প্রতি আর 0% ইন্টারেস্টও নেই, যে অবস্থা দেশের। কি হবে? লস প্রজেক্ট। পড়াশোনা শুধু অন্তত আপনার ইন্টার পর্যন্ত পড়লে যথেষ্ট। আমার সাথে যারা ছিল, যারা পড়াশোনা করে নাই আর কি, অন্তত যারা মাঠে কাটছে, তারাও দেখছে আমার সাথে এখন অনেক উন্নত, অনেক উন্নত। কিচ্ছু বলার নাই ভাই, এই দেশের যে অবস্থা, দেশ একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা কিছু চাটুকার আছে, পা চাটতে চাটতে যারা ব্যস্ত, তারা মানে এতটা অন্ধভক্ত হয়ে গেছে যে তারা দেশের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটুকু বোঝার মতো সামর্থ্য তাদের নেই। তো দেশ দেশ নিয়ে এত ভাবতাম না, আসলে মাঝে মধ্যে ভাবতে বাধ্য হই। দেশের যে অবস্থা, আব্বা অসুস্থ ছিল, হৃদরোগে নিয়ে গেছিলাম তখন। তো ওই সময় আব্বারে ওটিতে অপারেশন থিয়েটারে রেখে আমারে ডাক্তার বলতেছে যে আপনার বাবার যে এইটা লাগাইতে হইলে, এই লাগানোর মেশিনটা আছে আমার কাছে, আমাদের এখানে আছে, যদি লাগাই দিই তাহলে হচ্ছে আপনার বাইরে থেকে কিনতে হলে প্রায় 10,000-এর কাছাকাছি মনে হয় খরচ হবে, যদি আমরা এখান থেকে সরকারিটা দিয়ে লাগাই দিই তাহলে আমরা কি পাবো। মানে ডাক্তার আমার এই কথা বলতেছে, তাও হসপিটালের। তার মানে চিন্তা করেন যে হসপিটালের ওটিতে পেশেন্ট রেখে আমার সাথে এইভাবে বলতেছে যে আপনার বাবার এটা সরকারিটা দিয়ে লাগাই দেব, তাহলে আমরা কি পাবো? সরকারিটা তো লাগাই দিচ্ছে, আপনার ফ্রি ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাবো? আমি আর কিছু বললাম না। পরে আমি আবার দু একটা রাগ করছিলাম, দু একটা কথা বলছিলাম যে আপনারা ওটিতে রেখেই যদি এই অবস্থা বলেন, আগে অপারেশন তো করেন, আগে এটা লাগান তো মেশিনটা, টিপিএম আর কি, টিপিএম বলে তো, হ্যাঁ টিপিএম, টেম্পোরারি পেসমেকার। তো তারপরে দেখলাম সব জায়গাতে বাবার ওষুধের যে খরচ হয়েছিল তার চাইতে বেশি খরচ হয়েছে ওদের ওই খুশি করতে, যে হ্যাঁ সিট নিতে, যে একটা খুশি করতে গিয়ে। হৃদরোগে বলা হয় সবচেয়ে পরিচ্ছন্ন, সবগুলো অনেক ভালো হয়, ন্যাশনাল ইনস্টিটিউট যেগুলো আছে। তো এমন অবস্থা, কিছু বলার নেই, ওখানে ওষুধের চাইতে খুশি করার খরচ হয়েছিল বেশি। তো এই সিস্টেম, আমাদের বাংলাদেশের সিস্টেম পুরোটাই নষ্ট হয়ে গেছে, কোনো সিস্টেম ভালো নেই, রাজনীতি থেকে শুরু করে কোনো সিস্টেম ভালো নেই। এটা আপনার শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। বাংলাদেশের কোনো সিস্টেম ভালো নেই। বাংলাদেশটাকে ওই শ্রীলঙ্কার মতো একবারে দেউলিয়া ঘোষণা করে আবার নতুন করে না শুরু করা পর্যন্ত এটা হবে না। ওই আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই বলছিল দেশটা আফগান হয়ে যাচ্ছে, তালেবান হয়ে যাচ্ছে। তো তালেবানদের মতো হওয়া অনেক কষ্ট। একসময় বাংলাদেশের লক্ষ্য থাকবে যে তালেবান হওয়া, যে কিভাবে তালেবানদের মতো হইতে হবে। তালেবান আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ,
এই আমেরিকান সৈন্যরা কিছুদিন আগে গেল, ওরা লাগাতার যুদ্ধ লেগেই ছিল দেশ, রাশিয়ানরা আক্রমণ করলো 1989 সালের দিকে সম্ভবত। তো এইরকম সব জায়গায় তো তারা যতটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তারপরেও তারা কিন্তু ঘুরিয়ে দাঁড়াচ্ছে। আর আমাদের দেশ, 1971 সালে যুদ্ধ হয়েছে, ওই হওয়ার পর থেকে এখনো ওই চলতেছে ডামাডোল। তবে বাংলাদেশের এই সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের রাজনীতি যদি সুস্থ হয়ে যায়, সবাই সুস্থ হয়েছে। আজকে দেখলাম আবেদ আলীর ছেলে, সে নাকি ওই যে ডাসার এলাকা না কোথাকার, তো দেখলাম যে হচ্ছে করছে, সে একটা ছাত্রলীগের একটা পোস্ট নিবে এরকম। তা আমার হলের এক পোস্টেড ভাই আবার ওইটা নিয়ে পোস্ট করছে যে আমরা সারা জীবন সারা ক্যাম্পাস লাইফ করে আসলাম, প্রোগ্রাম করা, মিটিল করা, মিসিং করা, সব কিছু অ্যাক্টিভ একটা কর্মী, উনি পোস্টেড অবশ্য। তো বলছে আমরা একটা পোস্ট পাইতে গেলে এত কিছু করা লাগে, আর সে 20 লাখ টাকায় শুনলাম নাকি এরকম কিছু একটা চুক্তি হয়েছে, যে তারে হচ্ছে এরকম একটা পোস্টে ঢুকাই দিছে। তো ওই সব মানুষগুলো রাজনীতি বুঝে না, টাকা দিয়ে ঢুকে পড়তেছে, তাহলে তারা যে কি অবস্থা করবে রাজনীতির। তাহলে এই যে মাঠ কর্মীরা যারা ফিল্ডে মানে এত পরিমাণ পরিশ্রম করে করে, তারা পর্যন্ত একটা পোস্ট পাচ্ছে না। তারাও পোস্ট পাচ্ছে না, তাহলে এরা কর্মী কিভাবে থাকবে দিন শেষে? সঠিক কর্মীদেরকে যদি মূল্যায়ন না করে একটা ছাত্র সংগঠন এভাবে টিকতে পারবে? কোনো দিনই টিকতে পারবে না। কারণ বিষয় হচ্ছে, দেশ হচ্ছে টাকা, মানে যার লিগালি টাকা আছে তার সব কিছুই আছে। কারণ কি বলবো, টাকা, একজন ড্রাইভার, সে পিএসসির একজন পরিচালকের একজন ড্রাইভার, তার যদি এতগুলো টাকা থাকে, তার এত ব্যাংক ব্যালেন্স থাকে, এত তার ছেলে দেখলাম ভিআইপি সেরকম বিএমডাব্লিউ না মার্সিডিজ কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখলাম, আবার মানুষদেরকে দান করতেছে, এই করতেছে। দেশে কিছু বলার নাই, এরা তো চুনোপুঁটি মাছ। এদের স্যাররা তো আছে, এদের বসরাও আছে এখনো, এরা কিছু বলার নেই। আপনি বাংলাদেশের কোন জিনিসটারে আন্দোলন দিয়ে শুধরাবেন বলেন? বাংলাদেশের প্রশাসনের তো কিছু দায়িত্ব আছে, তাই না? প্রশাসন আঙুল চুষছে বসে বসে, প্রশাসনের কোনো দায়িত্ব নাই, এরা ধরাই দিচ্ছে, তারপর ওরা করতেছে। এই যে ইমরান ভাই এটারে নিয়ে একটা ডকুমেন্ট করার পরে কিন্তু, এটা আবার হচ্ছে কি, এদের মাথা চাকছে প্রশাসনে, যে আজকে 17 জনকে গ্রেফতার করছে দেখলাম। এরা এতদিন কোথায় ছিল? এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, এরা প্রশাসন কি, বাংলাদেশ পুলিশ প্রশাসন, ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি আছে, পুলিশ আছে, এরা কি করে? সিআইডি আছে, এরা কি করে? দুদক আছে, এরা কি করে? এরা কি বসে বসে আঙুলে চষে? এরা কোনো কাজ করে না, এদের কোনো কাজ নাই, এদের কোনো দায়িত্ব নাই। মানে একজন এদেরকে এক্সপোজ করবে, তারপরে ধরতে হবে এদেরকে। এক্সপোজ না করলে তাদেরকে ধরতে পারবে না, তাহলে এদের রাখার কি দরকার? কেউ একজন এক্সপোজ করলো যে বেনজিরের এরকম অবৈধ সম্পত্তি আছে, এরকম অবৈধ জমি দখল করছে, তারপরে তার মানে এদের হচ্ছে হুশ উঠছে, যারা এই দুর্নীতি নিধনের কাজে আছে, নির্মূলের কাজে আছে। তো দেশ হচ্ছে এরকমই, এদের এদের রেখে কোনো লাভ নাই। দেশের সব জায়গায় কোন সেক্টরে দুর্নীতি নাই? দেশটাই পুরো একদম দুর্নীতির ইয়েতে চলে গেছে। হ্যাঁ, কারণ টাকা পয়সা থাকলে বিদেশ মানে যাওয়া যেত, বাপে তো টাকা পয়সা নাই। আবার অনেকেই দেখলাম, একজন আবার প্রধানমন্ত্রী নাকি এটা বলছে যে আসলে কোটা আন্দোলনটা নাকি অযৌক্তিক। আসলে কোন দিক দিয়ে যে কোটা থাকাটা যৌক্তিক মনে হয়েছে, আমরা এখনো বুঝি না যে একটা স্বাধীন বাংলাদেশে কিভাবে এতগুলো কোটা থাকতে পারে। তো কোটা দিয়ে চালাক দেশ, আমাদের দরকার নেই, কোটা দিয়ে চালাক, সবার এরও দোষ দিয়ে তো লাভ নাই। তাদেরও কিছু নীতি নির্ধারকদের তো কিছু দায়িত্ব আছে, তাই না? এই যে শিক্ষা ব্যবস্থা যে অবস্থা করছে, একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নেই শিক্ষা ব্যবস্থার, আর কিচ্ছু নেই, পুরাই নষ্ট হয়ে গেছে। আমাদের সময় পর্যন্ত যাই হোক মোটামুটি একটা ছিল, তারপরে একদম শেষ, শিক্ষা সিস্টেমটাই শেষ হয়ে গেছে, আর কোনো করার কোনো সুযোগই নাই, শিক্ষা ব্যবস্থাটা একদম শেষ। এখন এই যেভাবে চলছে, আপনার আন্দোলন করে কোটা সহ বাতিলের আন্দোলন করতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থার ভুল ত্রুটি আন্দোলন করে শুধরাইতে হচ্ছে, এটা তারপরে চোর বাটপাট ধরতে হলেও আন্দোলন করতে হচ্ছে। মানে সব জায়গাতেই যদি আন্দোলন করেই যদি করতে হয়, ধৈর্যের সীমা আছে, তাই না? মানুষ, এদেশের মানুষ তো সব বিষয় নিয়ে আন্দোলন করে তারপরে শুধরাইতে হয়।
সম্ভব না। বাংলাদেশের কি বলবো, বাংলাদেশ স্বাধীনতার আগেও যা ছিল এখনো তাই আছে, কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নাই, আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে এখন দেশ। হুম, আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে দেশ এখন। আহ, টাকা পয়সা দেন, আপনারা কিছু টাকা পয়সা দেন, বিদেশ পানে চলে যাই, দেশে আর থাকবো না। দেশে থেকে লাভ নাই, দেশের প্রতি এমনিতে পুরো টোটালি আপসেট হয়ে গেছি। হুম, সব জিনিস নিয়েই আপসেট, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস নিয়েই আপসেট। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর এখন এত পরিমাণে দূষিত হয়েছে যে এইগুলো বুড়িগঙ্গার চাইতেও দূষিত হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর। এ আর সংশোধন করা অনেক টাফ। এখন এই নিয়ে আন্দোলন, সেই আন্দোলন করে করে সব কিছু আন্দোলন করে হয়। ওই যে একটা মিম ভাইরাল হয়েছে দেখলাম না, যে সারাদিন কোটা সংস্কার আন্দোলন, কোটা বাতিলের আন্দোলন করে এসে সন্ধ্যায় যখন এসে শোনেন যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হচ্ছে। কেমনে পারবেন বলেন? বিসিএস কে আমরা এতদিন ফেয়ার ভাবতাম, হয়তো বা অন্তত বিসিএস এর এক্সামগুলো একটু ফেয়ার হয়, এগুলো একটু ঠিকঠাক থাকে। তো এখন যে অবস্থা, বিসিএস এর প্রশ্ন ফাঁস হচ্ছে এতদিন, এরা যে কি করবে, কোনো সুযোগ আছে? বিসিএস বিসিএস এর এমনি সফলতার হার অনেক কম, হ্যাঁ, তারপরেও এই অবস্থা, প্রশ্ন ফাঁস হলে তো পারবেন না। এই যে কাপল কাপল সব দেখতাম যে বিসিএস এর বিভিন্ন গল্প পত্রিকায় আসতো, যে এরকম স্বামী স্ত্রী দুইজনেই বিসিএস ক্যাডার। তো ক্যাডার হওয়া আসলেই কি এত সহজ? সহজ না। দুইজনে হয়েছে প্রশ্ন কিনেছে, হয়েছে প্রশ্ন কিনেছে, একসাথে এক সেট কিনেছে, দুইজনের হয়ে গেছে। দেশের প্রত্যেকটা সেক্টর দূষিত হয়ে গেছে, কিচ্ছু করার নাই। দায়বদ্ধতা নাই, কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। এই যে নামের জন্ম নিবন্ধনের করার সময়, জন্ম নিবন্ধন করতে যে নামের ফর্ম পূরণ করছি, সেই ফর্মে যে নাম আছে সেই নামেরও বানান ভুল। মানে ওরা এমন এমন মানুষ ওই পোস্টে যে দাঁড়াইছে, যে একটা ফর্ম পূরণ করবে, সেই ফর্মের যে নামগুলো আমি দিছি ওইগুলো যে দেখে দেখে তুলবে, একটা কমন সেন্স নাই যে এই নামের বানান যে এইরকম হয়, সেটুকু কমন সেন্স নাই। ওরা ওই ওই জায়গায় চাকরি করতেছে, টাকা দিয়ে চাকরি করতেছে, পড়াশোনা করে তার চাকরি করা লাগতেছে না, ঘুষ দিচ্ছে চাকরি করতেছে, এই করতেছে, পড়াশোনা তো লাগতেছে না, মামু খালু আছে তার জোরে চাকরি হয়ে যাচ্ছে। সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এরকম পাবেন, যে এরকম সব জায়গায় বসে আছে। এই কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, এক ডাক্তার দেখলাম তার চেম্বারে বসে বসে, সরকারি হসপিটালের ডাক্তার, চেম্বারে বসে বসে গেমস খেলতেছে, অথচ বাইরে পেশেন্ট হচ্ছে কি লাইন দিয়ে আছে, সিরিয়াল দিয়ে আছে অনেক। তো পরবর্তীতে সাংবাদিক যাওয়ার কারণে এসে দেখলাম তাও গেম খেলতেছে, গেম খেলে সাংবাদিক দেখার পর উঠে এসে পরে আবার সাংবাদিকরে হুমকি দিয়ে আবার সে চলে গেল। মানে দেশের অবস্থা এই, কারো কোনো দায়বদ্ধতা নেই, কিচ্ছু নেই। একটা ডাক্তার সে বসে বসে চেম্বারে বসে বসে গেমস খেলতেছে, আর বাইরে পেশেন্টের সিরিয়াল জমে আছে। কি একটা অবস্থা, কারো কোনো দায়বদ্ধতা নেই। এ দেশ হয়ে গেছে যে যেমনে পাশে খেবলে খেবলে খাচ্ছে আর কি, কারো কোনো দায়বদ্ধতা নেই, কিচ্ছু নেই, নেই। খুবই আপসেট, দেশ নিয়ে খুবই আপসেট। এখন দেশের সব সিস্টেমই তো আর এইভাবে আন্দোলন করে শুধরানো যাবে না, তাই না? সব সিস্টেম যদি এইভাবে আন্দোলন করে করে শুধরাইতে হয়, হ্যাঁ আশিক ভাই, আসলে কোটা
সেই তো আছেই, 56% কোটা আছেই, 44% প্রশ্ন পাস। আমাদের আসলেই বাসি বাসি আসলে কিছুই নাই। আপনি দেখেন এভাবে কি সম্ভব? এই যদি থাকতো তাহলে কিন্তু পড়াশোনার একটা ভালো থাকতো, যে কোটা নাই মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, পোলাপানদেরকে বলা যায়। তখন কি বলবেন আপনি বলেন? স্টুডেন্টদেরকে পড়াইতে যে বলবেন যে তাদের সামনে বলতে পারবেন এখন আর যে এইরকম ভালো পড়াশোনা করো, ভালো একটা পজিশনে যাইতে পারবে, এখন আর সুযোগ আছে? স্টুডেন্ট তো মুখের উপর বলবে স্যার এখন পড়াশোনা করে কিছু হয় না, এখন দরকার শুধু টাকা, পড়াশোনা করে কিছু হয়? মেধার কোনো মূল্যায়ন আছে? এখন কোনো মূল্যায়ন নাই, মেধার কোনো মূল্যায়ন নাই এদেশে। সব কোটাই খাচ্ছে আর প্রশ্ন ভাই সব হয়। এই যে ইয়েতে দেখলাম আপনার হচ্ছে কি একটা পরীক্ষাতে দেখলাম যে সেন্টার দখল করে নিয়েছে, এই প্রাইমারিরও দ্বিতীয় ধাপে না, আমাদেরটা বাদে প্রথম এবং তৃতীয় ধাপে, প্রথম ধাপে বেশি হয়েছিল শুনলাম, সেন্টার দখল করে নিয়ে সব কোশ্চেন ইয়ে করে লিখতেছে। ওইটাতে নাকি তা সেই যারা দায়িত্বে ছিলেন ওনারা নাকি কোনো রকম ইয়ে খুঁজে পায় নাই, অসঙ্গতি খুঁজে পায় নাই, দিয়ে এক্সাম আর কোনো কিছু করে নাই। তাহলে কি একটা অবস্থা! এই যে পিএসসির এই নিউজটা করছে, প্রমাণ সহ করছে, আবেদ আলী ওইটাও স্বীকার করছে যে কি আমি এই প্রশ্ন ফাঁস করে যা কামাইছি আল্লাহর রাস্তায় দান করছি। সাংবাদিকরা এই কথা বলছে, 17 জনকে গ্রেফতার করছে, সবকিছু প্রকাশ করা হয়েছে। তারপরও পিএসসি থেকে বিজ্ঞপ্তি দিছে কি, যে আসলে এটা আছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার কি মান, এটারে মান সম্মান ইয়ে করার জন্য, মান ক্ষুণ্ণ করার জন্য এটা ইয়ে করা হয়েছে। তো এখন কি একটা অবস্থা বলেন, সে তারা পুরোই নাকচ করতেছে, অথচ যারা প্রশ্ন ফাঁস করছে তারা সবাই স্বীকার করছে, ওপেনলি স্বীকার করছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারপরও পিএসসি এই দায়টা এড়াতে মানে নিতে চাচ্ছে না, দায় নিতে যাচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে এরকমই, কোনো কিছু বলার নেই। এদেশের সিস্টেম হয়ে গেছে অন্যরকম। সিস্টেম সিস্টেম পুরো কলাপস করবে, বাংলাদেশের সিস্টেম পুরোই কলাপস করবে, তাহলে এটা সম্ভব না। বাংলাদেশের সিস্টেম জি সব ওরা হচ্ছে স্বীকার করছে, তারপরেও কিছু করার নাই, এই চলবে চলছে, এই এই করতেছে। পড়াশোনা লস প্রজেক্ট, সেটাই বলছি। ছোটবেলায় মামারা ওই তখন মনে হয় এসএসসি পাস করে, এইচএসসির দিকে মামা আছে কোরিয়াতে। আমার একটা ফ্রেন্ড আছে অবশ্য, নাহিদ, ও কলেজের ফ্রেন্ড, ও হচ্ছে কোরিয়াতে আছে। আমারে বলছিল যে যাওয়ার কথা, কিন্তু কি আর বলবো, তখন গেলে লাভ হইতো আর কি, তখন তো বুঝতে পারি নাই, দেশের টানের থেকে গেছিলাম। আবার নাকি কোটা আন্দোলন যারা করতেছে তারা সবাই রাজাকার, নতুন করে আমাদেরকে রাজাকার বানানো হচ্ছে। তো সব মিলায়ে তখন ওই সময় কোরিয়ায় চলে যাওয়াই ভালো ছিল। কোরিয়া গেলে আজকে ঘর বাড়ি টাকা পয়সা সব থাকতো, আসলে দিন শেষে টাকা পয়সাই ম্যাটার করে। হ্যাঁ ভাই সত্যি, গরু পাললে লাভ আছে, সত্যি গরু পাললে লাভ আছে। আপনি দেখেন গরু খাটেন, পরিশ্রম করেন, 6 মাস পরিশ্রম করেন। কই আছেন আশিক ভাই, এখন কোথায় আছেন? কোথায় আছেন এখন? হ্যাঁ ওদের আপন চাচা। আশিক ভাই কোথায় আছেন এখন, আপনি এখন কোথায় আছেন? গরু পাললে মনে করেন 6 মাস বা 1 বছর পরও আপনি লাভবান হবেন। লাভ আছে তো, টাকা পয়সা নাই তো টাকা দেন কিছু, গরু টরু পুষি। কুষ্টিয়াতে আছেন? ও আপনার হচ্ছে ওই যে ইয়ে কাটু বিশেষের ছেলে সেই আরিফ চেনেন? আরিফ, তানিয়ার বাপ তো, হ্যাঁ তানিয়ার বাপ। ওই যে হুমায়ুন আমাদের বাড়ির কাছে, ওই যে গোরস্থানের ওই জায়গায় কাটু বিশেষের হচ্ছে 4টে ছেলে ছিল, যে ইয়ে আব্দুল চাচা আছে, শরীফ চাচা, আরিফ চাচা। ওই আরিফ চাচা আজকে সকালে মারা গেছে, উনি এই একটু আগে নিয়ে আসলো। উনি অসুস্থ ছিলেন, মানে গ্যাস বাড়ার ইয়ে হয়েছিল, তো উনি মারা গেছে আর কি। গ্যাস বাড়ছিল, পরে শুনলাম যে হার্ট অ্যাটাক করছে, উনি মারা গেছে। কুষ্টিয়াতে এখন, কুষ্টিয়ার কোন জায়গায় আছেন?
কুষ্টিয়ার কোন জায়গায়? আমি পড়াশোনার কোনো ফোর্স পাচ্ছি না ভাই, আশিক ভাই। পড়াশোনার কোনো পাচ্ছি না, কি কি করা যায় বলেন? টাকা পয়সা দেন, 10 লাখ 10 লাখ মতো টাকা দেন। যে অবস্থা ভাই দেশের, ভালো লাগছে না কিছু। টাকা দেন, পড়াশোনা করি। এই পড়াশোনা বলছি কেন, পড়াশোনা বাদ দিয়ে দিই, পড়াশোনা করে লাভ নেই, পুরাই লস প্রজেক্ট। টাকা দেন, বিসিএস এর প্রশ্ন কিনি। এখন তো বিসিএস এর প্রশ্ন কিনতে পাওয়া যাচ্ছে, নেন 2 ভাই মিলে কিনি, যা লাগে লাগলে। এদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে, অল্প অল্প মেঘ করে আছে, সকালে রোদ বের হলো আবার বৃষ্টি। গ্রামে আসবেন কবে? ও, কুষ্টিয়া সদর হাসপাতালের পাশে। দেখি এখন কি আর করুন বলেন, পড়াশোনা করে তো লাভ নেই, কোনো লস, সব লস। এই দেখেন, একটা চাকরি পেতে হলে কোটার আন্দোলন করতে হচ্ছে, কত ট্যাগ খেতে হচ্ছে, এই হ্যান ত্যান রাজাকার ওই। মাছ ধরে এখনো শুরু হয়নি, 18 সালে হয়েছিল, এখন হয়তো বা মাছ ধরে এখনো সেভাবে শুরু হয়নি, কবে করে তারও কোনো ঠিক ঠিকানা নেই। দেখি ঢাকায় যাব, আজকে যাব ইনশাল্লাহ, যে দেখি কি অবস্থা। পড়াশোনা এখন এই সামনে এনটিআরসি আছে, তাই দেখি। এখন বাড়িতে একটু ছিল, ঝামেলা ছিল, যাওয়া হয়নি। দেখা যাক কত দূর কি করা যায়। কি চাকরি বাকরি করতেছেন নাকি ওখানে, কুষ্টিয়ার ওখানে? দেশের যে অবস্থা ভাই, এখন করা ছাড়া কোনো, কি করবো, চাকরি বাকরির যে অবস্থা। পানি আসবে মনে হয়, জামা কাপড় তুলে দাও, ভিজো না, ওইগুলো কিনে দাও। ভাত খাচ্ছ, ওই জিনিস ভিজে গেলে আবার আজকে যাবো, সে শুকাবে, ওইটা পরে যাবো আমি। রোজ দেখি আমি করলাম, এখন যদি সব হয়ে যায়, চারিদিক দিয়ে লস। আশিক ভাই তাই করতে হবে, মুক্তিযুদ্ধই করতে হবে, আর দিয়ে নাতি পুতি। এখন ভাবেন, যদি আমার দাদা মুক্তিযুদ্ধ হইতো, আমার দাদা 4টে ছেলে 1টা মেয়ে, তাহলে এতগুলো কোটা হইতো। সবাই মনে করেন কোটা, প্রায় 20টা কোটা হইতো। এখন একজন মুক্তিযোদ্ধা থেকে 20টা কোটা, এটা কোনোভাবে সম্ভব, মানা যায়? নাতি পুতিদের পর্যন্ত কোটা, এটা মানা যায় কোনোভাবে? একটা দেশ এইভাবে চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না এইভাবে। নাতি পুতি নাতনি সবারই কোটা। সাব্বির, কি খবর? ভালোই আছো? চলো যুদ্ধ করি, যাই, যুদ্ধ করে আমরা কোটা টুটা নিয়ে গিয়ে চলো, আমাদের নাতিপুতি পর্যন্ত একটা নিশ্চিত দিয়ে থাকবে। কোটা ছাড়া এভাবে টিকে পারা যায় বলো? টিকতে পারা যায়? একেতে কোটা, তার উপরে প্রশ্ন ফাঁস, কোটাও নেই, টাকাও নেই, কি করবো আমরা?
মুক্তিযুদ্ধই করতে হবে, মুক্তিযুদ্ধ করে কোটা নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। চাকরি প্রিপারেশন আপনার যতই ভালো হোক, চাকরি বাকরি পেতে হলে কোটা থাকতে হবে, কোটা ছাড়া চাকরি সম্ভব নয়। এভাবে পারা যায়। এই যে রেলে চাকরি, যদি কোটা না থাকতো, যদি কোটা না থাকতো তাহলে এই যে সবাই লিগালি চাকরি পেতে, পড়াশোনার একটা অন্যরকম মান থাকতো। যে রেলে চাকরি সার্কুলার দিয়েছে বললামই তো, 235 না কতজন, 200 জন নেবে কোটায়, পোষ্য কোটা রেখেছে। ট্রেনে যে চাকরি করে তার ছেলে ট্রেনের চাকরি পাবে, এটা কোটা, ভাইভাতে গেলেই তার চাকরি হয়ে যাবে, আর কিছু দেখার দরকার নেই। এটা মানা যায় কোনোভাবে? এই পোষ্য কোটা যে রেখেছে, এটা চালু করলো কিনা আল্লাহ ভালো জানে। সব অবস্থা হয়ে গেছে এই খারাপ। এই ট্রেনের এই চাকরিগুলো বা অন্যান্য যে সমাজকর্মীতে চাইয়ে দিয়েছে, সব চাকরিগুলো যদি লিগালি মেধার ভিত্তিতে হইতো, পোলাপান পড়াশোনা করতো, ভালো ভালো ক্যান্ডিডেট হচ্ছে চাকরি পাইতো, অনেক ভালো লাগতো তখন। আর এখন তো যে অযোগ্য কোনো রকম করে ঘুষ ঘাস দিয়ে, অনেকে দেখলাম আবার ফ্রিলিতে পরীক্ষা দেয় নাই, রিটেনেও পরীক্ষা দেয় নাই, ভাইভাতে গেছে কিনা তাও জানে না, এবার ফাইনাল রেজাল্টে দেখছে তার রোল নাম্বার আছে। এরকম হয়েছে বহু পরীক্ষাতে। মাঝে মধ্যেই ভাইরাল হয়, এগুলো তো অত গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ওইভাবেই চলে। সে কোনো পরীক্ষায় দেয় না, অথচ তার রোল দেখা গেল ইয়েতে আছে, ফাইনাল যে রেজাল্ট শিট আছে ওতে চলে আসছে। এই হচ্ছে অবস্থা দেশের। দেশের পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে, আমরা মানি বা না মানি, পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে। এই সিস্টেম, পা কিছু চাটুকার আছে, পা সিটি সিটি আজীবনে সিটি সিটি বেড়াচ্ছে, তাদের মাথায় ঢুকবে না যে দেশের আসলে কিভাবে কতটা নষ্ট হচ্ছে। কোটা না থাকলে চাকরি হবে না, টাকা